নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন পর্ব। রাখালকে দেখেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, বাহ, বেশ ছেলেটি তো, তোমার নাম কি? আমার নাম রাখাল। বলার সঙ্গে সঙ্গে ঠাকুর আরও একবার চমকে উঠলেন। তার মনে পড়ে যায় ব্রজের সেই বালক রাখালের কথা। হ্যাঁ, আজকে রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দের কথা। জন্মেছিলেন শহর কলকাতা থেকে অনেক দূরে, প্রকৃতির শ্যামল সোহাগে ঘেরা একটি গ্রামে 1863 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি। গ্রাম্য পাঠশালার শুরু হয়েছিল পড়াশোনার হাতেখড়ি। তারপর গাঁয়ের পড়া ছেড়ে তাকে আসতে হয় শহর কলকাতায়, মামার বাড়িতে উঠতে হয়। ট্রেনিং একাডেমির সব ছাত্রদের মধ্যে নিজের স্থান করে নেয় সে। তখন শহর কলকাতায় শুরু হয়েছে নব্য ব্রাহ্ম আন্দোলন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল বুদ্ধিজীবী মানুষ উচ্চৈঃস্বরে ঘোষণা করছেন যে হিন্দু ধর্মের মধ্যে সার বস্তু বলে কিছু নেই, এখানে শুধু পুতুল পুজো করা হয়। এই সমস্ত বুদ্ধিজীবীরা ব্রাহ্ম ধর্ম স্থাপন করেছেন, গড়ে উঠেছে ব্রাহ্ম সমাজ। সেখানে আসা যাওয়া করছে রাখাল নামের ওই ছেলেটি। সঙ্গী হলো নরেন। শুরু হয়েছে কঠোর ব্রহ্মচর্য। সমস্ত রাত জেগে নিরাকার ব্রহ্মের ধ্যান। কিছুদিন পর অসুস্থ হয়ে নরেন বাইরে বেড়াতে চলে যায়, আর রাখাল ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে। একদিন ব্রাহ্ম সমাজে গিয়ে সাপ্তাহান্তিক আলোচনা সভায় সে শুনতে পেল ব্রহ্ম নিরাকার, ব্রহ্মের কোনো আকার নেই। তাহলে জন্ম জন্মান্তর বাহিত হিন্দু সংস্কৃতির প্রতি যে আচ্ছন্ন বোধ ছিল তার, সেটা কি একদিনে এইভাবে শূন্যে বিলীন হয়ে যাবে? কোনো প্রশ্নের সদুত্তর পায় না সে, কারণ এই সব কথা সে আগে কখনো শোনেনি। এখানে কেন বলা হচ্ছে তিনি আমাদের পিতা? স্থল জল অন্তরিক্ষে তার পদধ্বনি শোনা যায়, আমরা তার পুত্র। সেদিন থেকে রাখালের মন কেমন যেন চিন্তাচ্ছন্ন হয়ে যায়। বাড়ি ফিরে এসে কোনো কাজে মন লাগে না। সত্যি তো, এতদিন ধরে আমরা যে পুতুল পুজো করে আসছি তার কি কোনো মূল্য নেই? রাখালের এই অমনোযোগী আচরণ দেখে বাড়ির লোকেরা হলেন বিরক্ত। তারা স্থির করলেন যে যে করেই হোক রাখালকে সংসারী করতে হবে, না হলে কোনো একদিন সে হয়তো বিরাগী হতে সংসার ত্যাগ করবে। কোনো মা বাবাই কি চান তার পুত্র এভাবে সর্বস্ব ত্যাগ করুক? শেষ পর্যন্ত কোন্নগরের ডাক্তার ভুবনমোহন মিত্রের মেয়ে বিশ্বেশ্বরীর সঙ্গে রাখালের বিয়ে দেওয়া হলো। এই কাজে উদ্যোগী হয়েছিলেন রাখালের পিতামহ। নতুন জামাইকে নিয়ে মিত্রমশাইয়ের বাড়ির সকলে হাজির হলেন দক্ষিণেশ্বরে, কারণ তাদের কাছে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ছিলেন দেবতার অবতার। একেই বোধহয় বলে এক ঐতিহাসিক সমাপতন। না হলে রাখালের সঙ্গে হয়তো আর কোনোদিনই ঠাকুর রামকৃষ্ণের দেখা হতো না, এবং রাখাল তার জীবনের পরবর্তী অধ্যায়গুলি এইভাবে রামকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করতেন না। রাখালকে দেখেই ঠাকুর বলেছিলেন, বাহ, বেশ ছেলেটি তো, তোমার নাম কি? আমার নাম রাখাল। বলার সঙ্গে সঙ্গে ঠাকুর আরও একবার চমকে উঠলেন। তার মনে পড়ে যায় ব্রজের সেই বালক রাখালের কথা। আবার রাখালের মনে হয় সেই সদ্য পরিচিত মহান সন্ন্যাসীর ভেতর সে যেন তার জননীকে প্রত্যক্ষ করছে। কেন এমন হলো? বাড়িতে আর মন বসছে না তার। সব সময় মনে হয় কখন সে দক্ষিণেশ্বরে যাবে, কখন সেই ধ্যান কক্ষের সামনে এসে দাঁড়াবে। প্রথম দেখাতেই মানুষ এমনভাবে অন্য মানুষকে আপন করে নিতে পারে, এমন অভিজ্ঞতা আগে তার কখনো হয়নি।
একদিন সে চলে এলো দক্ষিণেশ্বরে। এবার একা একা তাকে দেখে অভিমান করে ঠাকুর বলেছিলেন, এত দেরি করে কেন এলি? ঠাকুরের দুটি করুণাঘন চোখের দিকে তাকিয়ে রাখালের মন নীরবতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আর রাখালকে দেখতে না পেলে ঠাকুর বিরহ ব্যথায় অস্থির হয়ে উঠতেন। এইভাবেই তখন একে অন্যের প্রতি অনুরক্ত হয়ে উঠলেন। তখন দক্ষিণেশ্বরেই দিন কাটছে রাখালের। মাঝে মধ্যে পিতা আনন্দমোহন আসেন। পুত্রের এই আচরণে মনে মনে ব্যথিত হয়েছেন তিনি। ভাবেন কত রাগ দেখাবেন, কিন্তু ঠাকুরের ক্ষমা সুন্দর মুখের দিকে তাকিয়ে কেমন যেন তন্ময় হয়ে যান তিনি। মনের কথা আর মুখের ভাষায় প্রকাশ করতে পারেন না। যাবার সময় শুধু আবেগ ভরা কণ্ঠস্বরে বলেন, দয়া করে একবার পাঠিয়ে দেবেন, কতদিন বাড়ির লোকেদের সঙ্গে ওর দেখা হয়নি। ঠাকুর বুঝতে পারেন এক পিতার হৃদয়ের আকুল আর্তির কথা, কিন্তু তিনি তো নিরুপায়। তিনি জানেন এই সবই হলো বিধির বিধান, না হলে এই ছেলেটির সঙ্গে তার দেখা হবে কেন? একদিন ঘোষমশাই তাকে নজরবন্দি করে রাখলেন, কিন্তু রাখাল ঠিক সুযোগ বুঝে সেখান থেকে চলে এলো। এরপর আর কখনো বাড়িতে যায়নি সে। একদিন ডাক্তার ভুবনমোহন মিত্র তার মেয়ে বিশ্বেশ্বরীকে নিয়ে হাজির হলেন দক্ষিণেশ্বরে। তাকে দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন ঠাকুর। বললেন, আহা, বেশ সতীলক্ষ্মী মেয়েটি তো তোমার, এ বুঝি আমার বৌমা হয়? শ্রীমাকে বলে পাঠালেন যেন টাকা দিয়ে তার মুখ দেখা হয়। রাখালকে মাঝে মাঝে বলতেন, যদি বাড়িতে না যাস, সময় সুযোগ পেলে শ্বশুর বাড়িতে অবশ্যই যাবি। নিজেও কোনো কোনো সময় জোর করে রাখালকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতেন। শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতে করতে রাখালের মন বসে গেল সেখানে। তখন সে মাঝে মাঝে সেখানে কয়েকদিন থাকতে লাগলো। হঠাৎ একদিন রাখাল এসে বলল, বাড়িতে বলছে চাকরি করতে। ঠাকুর বললেন, ওরে, ঠাকুরের জন্য গঙ্গায় ডুবে মরেছিস এ কথা শুনবো, তবুও পরের চাকরি করছিস এ কথা যেন কখনো না শুনি। বাড়িতে এসে সে জানালো, আমায় যদি 1000 টাকা দেয় তবুও আমি পরের চাকরি করব না। রাখালের কথা শুনে সবাই একেবারে চুপ করে গেল। তার যা উদাসী মন, বেশি জোরাজুরি করলে হয়তো সব কিছু ত্যাগ করে চলে যাবে। আবার একদিন রাখাল ছুটে এলো ঠাকুরের কাছে। তাকে দেখেই ঠাকুর বুঝতে পারলেন কোনো কারণে তার মনের ভেতর দ্বিধাদ্বন্দ্বের জন্ম হয়েছে। রাখাল বলল, সবাই বলছে সংসারের প্রতি তোর কর্তব্য আছে, এইভাবে তুই কর্তব্য কাজে অবহেলা করছিস। সব কথা শুনে ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। সত্যি তো, রাখালের সামনে এখন মস্ত বড় সমস্যা। কি করে এই সমস্যার সমাধান হবে? শেষ অবধি আবার শ্বশুরবাড়িতে এসে বসবাস করতে থাকলো রাখাল। বারে বারেই তার মনে পড়ছে ঠাকুরের ধ্যান গম্ভীর মুখখানির কথা। এর আগে সে কখনো ঠাকুরকে এমন চিন্তিত অবস্থায় দেখেনি। একদিন রাতের অন্ধকারে ঠাকুর স্বপ্নে দেখা দিলেন। কি আশ্চর্য! এইভাবে তিনি যে রাখালের প্রতি কৃপাবর্ষণ করবেন, রাখাল তো আগে বুঝতেই পারেনি। মনে হলো কোনো এক দৈবী শক্তি বুঝি তাকে আত্মার আত্মীয় করে নিয়েছে। এরপর থেকে রাখাল আর কখনো শ্বশুরবাড়ি বা নিজের বাড়ি কোনো জায়গাতেই যায়নি। তখন থেকে সে পাকাপাকিভাবে দক্ষিণেশ্বরে বসবাস করতে থাকে। হঠাৎ একদিন ঠাকুর তাকে বললেন, হ্যাঁ রে, তোর মুখের দিকে তাকাতে পারছি না কেন বলতো? আমার কেবলই মনে হচ্ছে তুই কোনো একটা অন্যায় কাজ করে আমার কাছে বলছিস না। রাখাল তো ভেবেই পাচ্ছেন না কি অন্যায় করেছেন তিনি। শেষ পর্যন্ত ভেবে বললেন, আজ বন্ধুদের সঙ্গে ঠাট্টা করে একটা মিথ্যে কথা বলেছি। বেশ, ভবিষ্যতে এমন কাজ আর কখনো করব না। এই কথা শুনে ঠাকুরের মুখমণ্ডল অরক্তিম হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, জীবনে কখনো মিথ্যাচরণ করিস না, তাহলে তোর তপস্যার বাঁধ একদিন ভেঙে যাবে।
ঠাকুর রাখালকে নিজের হাতে করে গড়ে তুলতে চেয়েছিলেন। তার মৃত্যুর পর তার আদর্শের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। রাখালকে তিনি সত্যি সত্যিই ভালোবাসতেন, তাই ভক্ত সদস্যরা রাখালকে ঠাকুরের মানস পুত্র বলে ডাকতেন। একদিন গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে রাখাল বললেন, আমার ভয়ানক খিদে পেয়েছে, এখানে খাবার কোথায় পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে ঠাকুরের মন মাতৃস্বরূপিণী হয়ে উঠল। তিনি বললেন, ওরে গৌরদাসী, আমার রাখালকে এখনই খাবার দিয়ে যা। কি আশ্চর্য! দেখা গেল ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেখানে ঠোঙা হাতে বসে আছে গৌরদাসী। এই বলে তিনি রাখালকে গৌরদাসীর কাছে পাঠিয়ে দিলেন। এই ঘটনা দেখে রাখাল এক্কেবারে অবাক হয়ে গিয়েছিলেন। কিছুদিন পর ঠাকুর মহা রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। অনেক ডাক্তার কবিরাজকে ডেকে আনা হলো। ভক্ত এবং শিষ্যরা পালাক্রমে সেবা শুশ্রূষা করতে লাগলেন, কিন্তু কিছুতেই ঠাকুরকে আর সুস্থ শরীরে ফিরিয়ে আনা সম্ভব হলো না। শেষ অবধি তিনি ভালোবাসার মণিহার ছিন্ন করে স্বর্গলোকে পৌঁছে গেলেন। তাঁর এই মৃত্যুতে শিষ্যদের মধ্যে দেখা দিল দারুণ বিশৃঙ্খলা। মনে হলো তার আদর্শ প্রচারের জন্য আর কেউ বোধহয় আত্মনিয়োগ করবেন না। তখন রাখাল থেকে গেলেন বলরাম বসুর বাড়িতে। নরেনের মনে সংশয় দেখা দিয়েছে, কিভাবে আমরা রামকৃষ্ণের নামে সংঘ স্থাপন করব। একথা ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে উঠেছেন। শেষ অবধি ঠাকুর তার গৃহী ভক্ত সুরেন্দ্রনাথকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন এই সব তরুণ সন্ন্যাসীদের আর্থিক সাহায্য করতে। 11 টাকা ভাড়াতে ভাঙা বাড়ি সম্বল করে ঠাকুরের নামে শুরু হলো পথ চলা। ঠাকুরের মূর্তি এবং অস্থি সংগ্রহ করে যে মঠের জন্ম হয়, পরবর্তীকালে তা বেলুড় মঠ হিসাবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। কয়েকদিন বাদে রাখালের পিতা এলেন। তার একান্ত ইচ্ছা রাখালকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু রাখাল কিছুতেই আর বাড়ি যেতে চাননি। বরং তিনি পিতৃদেবকে কাছে প্রার্থনা করেছিলেন তার চলার পথে যেন পিতার আশীর্বাদ ঝরে পড়ে। তিনি সাংসারিক কামনা বাসনা থেকে দূরে থাকতেই ভালোবাসতেন। শেষ অবধি রাখাল বিরজা হোমে গিয়ে নিজেকে আহুতি দিলেন। পরিচিত হলেন স্বামী ব্রহ্মানন্দ নামে। এলেন মহা হিন্দু তীর্থ কাশীধামে। সেখানে সর্বদাই ধ্যানমগ্ন অবস্থায় দিন কাটাতেন। হঠাৎ একদিন দেখতে পেলেন বলরাম বসু এগিয়ে চলেছেন পরলোকের পথে। সত্যি সত্যি খবর এলো বসুমশাই আর এ জগতে নেই। এই ঘটনাতে স্বামী ব্রহ্মানন্দ মনে মনে খুবই কষ্ট পেয়েছিলেন। শোক ভুলতে চলে গেলেন বোম্বাইতে। সেখানে থেকে আবু পাহাড়ে এখানে বেশ কয়েকদিন কঠিন তপস্যার মধ্যে কাটালেন। এবার বৃন্দাবন। সঙ্গে ছিলেন স্বামী তুরীয়ানন্দ। দুজনে মাধুকরী বৃত্তি অবলম্বন করেছেন। কায় ক্লেশে দিন কেটে যেত। হঠাৎ তারা একদিন স্থির করলেন আজ আর ভিক্ষা করতে বেরোবেন না। দেখা যাক রাধারানী তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। সারাদিন ধরে দুজনে উদাত্ত কণ্ঠস্বরে ভজন গান গাইলেন, ঠাকুরের আরাধনা করলেন। খাওয়া পাওয়া গেল না, কিন্তু পরদিন সকাল 9টার সময় নানা রকম খাবার নিয়ে একদল সাধু সেখানে এসে হাজির হলেন। তারা জয় রাধারানী ধ্বনি করতে লাগলেন। এমনি করেই দিন কেটে গেল। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নাম নিয়ে মার্কিন দেশে বক্তৃতার ঝড় তুলেছেন। বিশ্বের নানা প্রান্তে পৌঁছে গেল রামকৃষ্ণের নাম। সনাতন হিন্দু ধর্মকে আবার তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য বিবেকানন্দ আপ্রাণ চেষ্টা করছেন। সাগর পাড়ের ডাক এলো স্বামী তুরীয়ানন্দের জন্য। তিনি চলে গেলেন, আর স্বামী ব্রহ্মানন্দ তখন একেবারে একলা হলেন। সেদিন এক শেঠজি স্বামী ব্রহ্মানন্দকে একখানা কম্বল দিয়ে গেছে। কিছুক্ষণ বাদে এদিক ওদিক তাকিয়ে মহারাজকে আত্মমগ্ন দেখে এক চোর সেটা নিয়ে চম্পট দিল, আর মহারাজ সব কিছু চোখের সামনে দেখতে পেয়েও কিচ্ছু বললেন না, ধ্যানে ডুবে থাকলেন। এইভাবে তপস্যার মুহূর্ত এগিয়ে চলেছে।
অবশেষে তিনি এলেন মঠে। মঠে সর্বত্র উৎসবের পরিবেশ সৃষ্টি হলো। 2 বছর কেটে যাবার পর স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে ভারতবর্ষে ফিরে এলেন। সমস্ত কলকাতা তাকে স্বাগত সম্ভাষণ জানাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। থেকে বাগবাজার পর্যন্ত রাস্তা ফুল আর পতাকা দিয়ে সাজানো হলো। ব্রহ্মানন্দ আনন্দে উদ্বেল হয়ে উঠেছেন। বিদ্যালয়ের সহপাঠী, কৈশোরের বন্ধু আজ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন, তাকে বরণ তো করতেই হবে। শেষ অবধি তিনি স্বামীজির গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। তিনি তাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু বিবেকানন্দ বললেন, প্রণাম কেন ভাই? মহারাজের মধুমাখা এক টুকরো কথা ভেসে এলো, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা কিনা, তাই তোমাকে এভাবে প্রণাম করছি। স্বামীজিও মহারাজকে প্রণাম করে বললেন, গুরুবৎস শুরু গুরু পুত্রেষু। এইভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়েই পর্বটি কেটে গেল। স্বামীজির শরীরে ক্লিষ্টতা দেখা দিয়েছে। ব্রহ্মানন্দ তা বুঝতে পেরেছিলেন, তাই কিছুদিনের জন্য স্বামীজিকে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলেন। আসলে এসব বিষয়ের প্রতি তার সদা সর্বদা সতর্ক দৃষ্টি থাকত। কয়েক মাস বাদে শরীর আরও খারাপ হলো স্বামীজির। তিনি ফিরে এলেন শহর কলকাতায়। তারপর কর্মক্লান্ত দেহটি এলিয়ে দিলেন বিছানাতে। পরিচিত সকলে তার শরীরের এই অবস্থা দেখে আন্তরিকভাবে কষ্ট পেয়েছিলেন। একদিন স্বামীজিকে দেখতে মঠে এলেন নটসম্রাট গিরিশচন্দ্র। স্বামীজির ওপর থেকে নেমে এলেন। ব্যস্ত হয়ে গিরিশবাবু বললেন, এ কি, আপনি নামলেন কেন? স্বামীজি বললেন, রাজা যে পেঁচার মতো মুখ করে বসে আছে, তাই বাধ্য হয়ে আমাকে নেমে আসতে হলো। রাজা অর্থে তিনি স্বামী ব্রহ্মানন্দের কথাই বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমাকে ঘুরে বেড়াতে দেখলে আমার রাজার মনে আনন্দ হবে। সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দ বলেছিলেন, তুমি নামলে যে? স্বামীজি বললেন, আমার রোগ টোগ কিচ্ছু হয়নি, তুই কি জোর করে আমাকে রোগী সাজাবি নাকি? গিরিশবাবুকে কথায় কথায় স্বামীজি বলেছিলেন, দেখুন ঘোষদা, রাজা আমাদের মঠের প্রাণ, আর ঠাকুর যাকে নিজের কোলের কাছে বসিয়ে খাইয়ে মানুষ করেছেন, তিনি কি যে সে লোক? এরপর স্বামীজি মার্কিন যুক্তরাষ্ট্রে যান বিভিন্ন সভায় ভাষণ দিতে, কিন্তু ভাঙা স্বাস্থ্য নিয়ে মঠে ফিরে আসেন। তার জন্য আন্তরিক সেবা যত্ন করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ। তখন স্বামীজির মেজাজ কিছুটা খিটখিটে হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে বিনা কারণে স্বামী ব্রহ্মানন্দকে তিরস্কার করতেন, আর ব্রহ্মানন্দ সব কিছু জেনেও নতমস্তকে সহ্য করতেন। তিনি কখনো স্বামীজির সাথে তর্ক বিতর্কে মেতে ওঠেননি। সেবার গঙ্গার কিছুটা অংশ বাঁধিয়ে দেবার জন্য স্বামীজির ইচ্ছা হয়েছে। গৌরী প্রসন্নকে ডেকে তিনি বলেছিলেন, দেখ তো এ ব্যাপারে কত খরচ হবে। গৌরী প্রসন্ন বলেছিলেন, প্রায় 3000 টাকা লাগবে। কাজ শুরু হলো, 3000 টাকা খরচ হয়ে গেল, কিন্তু ঘাট বাঁধানো শেষ হয়নি। তিনি ব্রহ্মানন্দকে খুবই ভৎসনা করলেন। কিছুক্ষণ বাদে গৌরী প্রসন্নকে ডেকে বললেন, দেখো তো আমার রাজা কোথায় গেল। গৌরী প্রসন্ন খবর দিল, রাজা দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন। এই কথা শুনে স্বামীজি পাগলের মতো আচরণ করতে শুরু করেন। তিনি ছুটতে গিয়ে ব্রহ্মানন্দকে জড়িয়ে ধরে বললেন, রাজা ভাই, আমাকে ক্ষমা করো, তোমাকে বকে খুব দোষ করেছি। ঠাকুর যাকে কোনো দিন কোনো কড়া কথা বলেননি, আমি তাকে সামান্য কাজের জন্য বকলুম। আমাকে ক্ষমা করো। আমার মনে হচ্ছে আমি এখানে থাকবার উপযুক্ত নই, আমি হিমালয়ে চলে যাব। এই কথা শুনে চমকে উঠে ব্রহ্মানন্দ বলেছিলেন, তুমি চলে গেলে এই মঠে আমি কাকে নিয়ে থাকব? তুমি বকেছ, তোমার বকুনি তো আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। স্বামীজি বললেন, জানি সবাই আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু তুমি কোনো দিন আমাকে ত্যাগ করতে পারবে না। 1902 সালে স্বামীজি পৃথিবী থেকে চলে গেলেন। তখন স্বামীজির প্রিয় বন্ধু রাজা সেখানে ছিলেন না। খবর পেয়ে তিনি স্বামীজির মৃতদেহের ওপর লুটিয়ে পড়েন। স্বামীজির মৃত্যুর পর শোকাচ্ছন্ন অবস্থায় স্বামী ব্রহ্মানন্দ ঠিক করলেন যে তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণে যাবেন।
এইভাবেই হয়তো শোক সংবরণ করলেন। এলেন দাক্ষিণাত্য, পূর্ববঙ্গ এবং উত্তর পশ্চিমাঞ্চলে। সেখানে গিয়ে রামকৃষ্ণের নাম প্রচার করতে থাকলেন। এক একটি জায়গায় মঠের শাখা স্থাপিত হলো। শারদানন্দের সঙ্গে এলেন কাশীতে। এখানে এসে অদ্বৈতাশ্রমে স্বামীজি এবং ঠাকুরের জন্মতিথিতে 40 জনকে ব্রহ্মচর্যে দীক্ষা দিয়েছিলেন। ভুবনেশ্বরে রামকৃষ্ণের নামে একটি মঠ স্থাপন করেন। এবার দুর্ভিক্ষের সময় সেখানে আর্ত আতুরদের যথাসাধ্য সাহায্য করেছিলেন। এবার এলেন ভক্ত বলরাম বসুর বাড়িতে। বেশ আনন্দে দিন কেটে যাচ্ছে। একদিন ঠাকুরের ভাইপো রামলাল দাদাকে বলা হলো যে বাউল সেজে গান গাইতে হবে। তিনি বেশ সুন্দর সাজে সেজে গান করলেন। ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। সকলের হাসি হুল্লোড়ে ফেটে পড়লেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দের মন বৃন্দাবনের জন্য কেঁদে আকুল হলো। সেখানেই সমাধিস্থ হয়ে গেলেন তিনি। কদিন বাদে সমাধিমগ্ন অবস্থায় দেখলেন ঠাকুর নীরবে তার কাছে এসে দাঁড়িয়েছেন। সমাধি ভঙ্গ হলো। স্বামী ব্রহ্মানন্দ বুঝতে পারলেন এবার তাকে ভালোবাসার পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। তার কাজ শেষ হয়ে গেছে। তার মুখ দিয়ে তখন উচ্চারিত হচ্ছে শুধু একটি মাত্র শব্দ, শরণাগত। এই কথা বলে তিনি আবার অচৈতন্য হয়ে পড়লেন। কদিন বাদে তার নানা রকম অসুখ হলো। প্রথমে হলো কলেরা, তারপর বহুমূত্র। ভক্তরা যথাসাধ্য চেষ্টা করছেন তাকে সেবা করার। ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে। একদিন সবাইকে ডেকে বললেন, তোমাদের ভয় কি? ঠাকুর তো সবসময় তোমাদের পাশেই আছেন। আর যে ছেলেটি সব সময় তার সেবা করত, সেই গণেশকে বললেন, আমি তোমায় আশীর্বাদ করছি, একদিন তোমার ব্রহ্মজ্ঞান হবে। অবশেষে 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল অর্থাৎ 27শে চৈত্র ত্রয়োদশীর দিন রাখাল রাজ ফিরে গেলেন স্বর্গলোকে। মনে হলো ব্রজের রাখাল বোধহয় সকলকে কাঁদিয়ে তার লীলা শেষ করছেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরের পর্বে।